ফার্স্ট অনুভূতি ছিল আল্লাহ শুকর আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছেন। আর দ্বিতীয় অনুভূতি ছিল এরকম যে আমাদের মাননীয় নেতা তারেক সাহেব আমাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে সিলেক্ট করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি মনে মনেই, এবং আমি চেষ্টা করেছি যে এই সংসদকে কার্যকরী করার জন্য কী করণীয় এরকম একটা মেন্টাল প্রিপারেশন তখনই নিয়ে ফেলেছি। একজন চিফ হুইপ হিসেবে দায়িত্ব অনেক, এবং পার্লামেন্টকে ইন অর্ডার রাখা, শৃঙ্খলাবদ্ধ রাখা, সকল কোরাম তৈরি করা, মানে সকল কোরামে যাতে ব্যাঘাত না ঘটে তার ব্যবস্থা করা, একটা বিরোধী দলের সাথে ব্রিজ তৈরি করা এবং প্রশাসনের সাথে একটা ব্রিজ তৈরি করা, এবং এই এলাকার ধরেন 5ই আগস্টে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সংসদ ভবন, সেই ক্ষতিগ্রস্তগুলোকে মানে সব মিলিয়ে মানে রুমগুলা, ঘরগুলা এবং অনেক কিছু ক্ষতিগ্রস্ত, সেগুলো ঠিকঠাক করা, এগুলো বিরাট অনেক বড় কাজ আছে এখানে, বেশ বড় কাজ। লাইব্রেরিটিকে ঠিক করা, ওই এলাকার মানুষরাই আমাকে নির্বাচিত করেছে। খুব সঙ্গত কারণে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সেটা অনেক বড় এবং অনেক বেশি বলে আমি মনে করি। এবং তারা আমাকে দুঃসময়েও এরকম কোনো সময় আমাকে ছেড়ে যাননি, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি মনে করি আমার যা প্রাপ্য সেটা আমার এলাকার মানুষেরই প্রাপ্য। মানুষ আমাকে এখানে নিয়ে এসছে, কাজে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং দায়িত্ব বলতে মনে করি যে আমি এলাকায় যে অনুন্নত এলাকাটা থেকে একটা উন্নয়ন এলাকা, মানে একটা জায়গায় নিয়ে এসেছি। এখন যেখানে মানুষ অভাবগ্রস্ত ছিল সেখানে এখন অভাব নেই বললেই চলে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে অভাব তো আর 100% শেষ করা যায় না এরকম একটা দারিদ্র্যপীড়িত দেশে। তো চেষ্টা করছি ইনশাআল্লাহ মানুষের জন্য যা করার, যে ক্ষেত্রে যতটুকু করা সম্ভব বলেই মনে করি, যা করা সম্ভব তার কোনোটাই বাদ দেবো না, সবটাই করার চেষ্টা করব। আমি যদি সেগমেন্ট ওয়াইজে কথা বলি তাহলে অনেক কথা বলতে পারি। মূল প্রত্যাশা ছিল মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া। এটার সাথে মাছ ধরা থাকে, রাস্তাঘাট বানানো থাকে, বিদ্যুৎ থাকে, কালভার্ট থাকে, স্কুল থাকে, শিক্ষা থাকে, সব জড়িয়ে মানুষের স্বাবলম্বী হওয়াটা ছিল প্রথম জরুরি। মানুষ খুবই অভাবগ্রস্ত ছিল, না খেয়ে থাকতো, একবেলা ভাত খেত, দুই বেলা ভাত খেতে পারতো না। মানুষের ঘর ছিল খড়ের নাড়ার এবং আপনার সনের। সেই মানুষের ঘর এখন বিল্ডিং হয়েছে প্রায় 35% 40% আমার এলাকায় টিনের ঘর হয়েছে। প্রত্যেকের মানুষ স্বাবলম্বী হয়েছে, সচ্ছল হয়েছে। মানুষের মূল প্রত্যাশা তো স্বাবলম্বী হওয়া, এগুলো মূল প্রত্যাশা। স্বাবলম্বী হতে গিয়েই কিন্তু মানুষ শিক্ষিত করে সন্তানকে, স্বাবলম্বী হতে গিয়ে মানুষ 10টা ব্যবসা খুঁজে বের করে, 10টা কাজ বের করে। কাজে স্বাবলম্বী হওয়ার জন্য যা করণীয় দরকার তার সব ক্ষেত্রে যেটুকু করা দরকার করেছি। বাড়তি যে কাজটা করেছি সেটা হলো মানুষের মেন্টাল ফ্যাকাল্টিটাকে তৈরি করার চেষ্টা করছি। অর্থাৎ আপনি আরেকজনের বিরুদ্ধে মামলা করবেন না, ঝগড়া করবেন না, ফাসাদ তৈরি করবেন না। আর মানুষ আমাকে বিশ্বাস করতো, আমি যা বলতাম মানুষ সেটা করতো। যেমন ধরেন মাছ চাষ করা, মাছ ধরা, তারপরে অতিরিক্ত টাকা বাইরে থেকে আনার জন্য যে কাজ করা দরকার সেগুলো করেছি, মানুষ বিশ্বাস করেছে এবং তাতে লাভবান হয়েছে, এবং সেটাই আমি করিয়েছি। প্রথম অভিব্যক্তি মানুষের ছিল অভাব থেকে মুক্ত হওয়া। ভৌগোলিক অবস্থান আমার বর্তমান আসন অত্যন্ত দুর্বিষহ, এবং বাংলাদেশে আমার মনে হয় এরকম ভৌগোলিক আসন একটাও নেই। আর আমি আপনাকে আমার 2টা থানা ল্যান্ডে যোগাযোগ, আবার একটা নদী পার হয়ে একটা থানা যেতে হয়, তাই নদী পার হয়ে যেতে হয় সেটা কোনো ব্রিজ নেই। তা আমাকে প্রথম পিরোজপুর যেতে হবে, তারপরে ঝালকাঠি থেকে বরিশাল, বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে পটুয়াখালী এসে তারপর আবার একটা নির্বাচনী এলাকা আরেকটা থানায় আসতে হয়। এটা আমার ভৌগোলিক অবস্থা। সাগরের পাড়ে, ওই পাশে বঙ্গোপসাগর, আমার তার পাশেই আমার প্রতিবেশী অ্যান্টার্কটিকা, আমরা অ্যান্টার্কটিকার পাশে থাকি। আর হলো এই পাশে আরেকটা নদী আমার সাগরে, একটা বরেশ্বর নদী, খুব নামকরা নদী, যেটা খুলনার সাথে সংযুক্ত। আরেকটা বিশখিল নদী। এই 2টা নদী দিয়ে বেষ্টিত আমার এলাকাটা। কাজে এরকম পরিস্থিতিতে আমি আমার ভৌগোলিক এলাকায় অর্থনৈতিকভাবে একেবারেই পশ্চাৎপদ এলাকা ছিল, একেবারেই ছিল পশ্চাৎপদ এলাকা। এখন অর্থনৈতিকভাবে মোটামুটি সামনের দিকে আসার চেষ্টা করছে। মানুষ প্রচুর কাজ করে, পরিশ্রমিক। আগে একটা ফসল হতো, এখন তাদের 3টে ফসল হয়। মানুষ সাগরে নামিয়েছি মাছ ধরার জন্য। আমি তো একটু বলেছি, আপনি শুনেছেন যে কোস্টগার্ড বিল স্বাধীনতার পর বাংলাদেশে একটাই মাত্র বিল অপোজিশন থেকে পাস হয়েছে, মানে প্রাইভেট মেম্বার্স হিসেবে পাস হয়েছে, সেটা আমার বিল, অনলি ওয়ান বিল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। কাজেই সেটা করেছি আমার সাগরে মানুষরা মাছ ধরতে গিয়ে যাতে বিপদে না পায়, পাইরেটসের শিকার, মানে তো জলদস্যুদের শিকার না হয়, তাদের মাছ নিয়ে যায়। তারপর আপনার মানে কী বলে র্যানসম, মানে কী বলে মুক্তিপণ আদায় করে, ইত্যাদি আর কিছু আছে। এইখান থেকে মুক্তি করার জন্য যে যা কাজ করতে হবে সেগুলোর মধ্যে আপনার এইগুলো মানুষের তখন সব অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিল। আমি মনে করি মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। প্রধান সমস্যা হলো যে আমাদের বর্তমানে প্রধান সমস্যা সেটা হলো, এভাবে যদি বলি প্রধান সমস্যা বলতে যা বোঝায়, আমি যখন এমপি হই তখন কোনো রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ করেছি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, তিনি উদ্বোধন করেছেন বিদ্যুতের, এটাও করেছি আমরা। এখন যেটা মানুষ জানে না সেগুলো কিছু কাজ করতে চাই, এরকম 7-8টা প্রোগ্রাম আমার আছে। যেমন ইকোনমিক জোন করা, আমাদের একটা গোল্ড মাইনের মধ্যে আছি, এই পাশে বঙ্গোপসাগর, এই পাশে নদী, এই পাশে নদী, আমরা ইকোনমিক জোন করতে পারি। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে সেটা নদী ভাঙন। আমার
2টা থানা একেবারে প্রচণ্ড পরিমাণ, 3টা থানাই নদী ভাঙনের শিকার। কাজে এটা একটা বড় সমস্যা আছে, এটা সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন এগুলো করবেন এবং সেভাবে নির্দেশও দিয়েছেন। কাজে এটা একটা বড় সমস্যা। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য মানুষকে কাজ খুঁজে বের করে দেওয়া, এটা দায়িত্বটা আমার, এটা মানুষের কাজ না। সে পথটা খুঁজে ইকোনমিক জোন করা, শিপ বিল্ডিং করা, শিপ ব্রেকিং করা, উইন্ড মিল করা, বাতাস দিয়ে বিদ্যুৎ তৈরি করা, সাগরে ডিপ সি পোর্ট করতে পারি আমরা, তারপর ধরেন আমরা ফিশ প্রসেসিং করতে পারি। এই জাতীয় অনেক ধরনের প্রোগ্রাম আছে, অনেক ধরনের প্রোগ্রাম আমার মাথার মধ্যে আছে। আমি চেষ্টা করব তার কোনো একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মানুষের অর্থনৈতিক মুক্তি পাবে। ও শুধু আমার নির্বাচনী এলাকার, আমার বরগুনা জেলার, এমনকি বরিশালে যদি আমরা ডিপ সি পোর্ট করতে পারি, বরিশাল ডিভিশনের লোকেরাই এরপরে কাজ করে খেয়ে পরে বাঁচতে পারবে। প্রথমত হলো ইকোনমিক জোন করা, যে সহজে করতে পারি, যেটা পানির সাথে সম্পর্কিত। দুটো বক্তব্য আছে, একটা হলে তরুণরা অ্যাকচুয়ালি পৃথিবীতে সব পরিবর্তন ঘটায় তরুণরা, তরুণদের কাঁধে ভর করে আসে। আমাদের তরুণদের সেভাবে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারিনি। আমার টার্গেট আছে সারা বাংলাদেশে, আমার নেতা তারেক সাহেবের মাধ্যমে সারা বাংলাদেশের এই তরুণদের দক্ষ মানুষ তৈরি করব। দক্ষ মানুষ তৈরি করে এই মানুষ দেশের কাজে লাগবে, বিদেশেও কাজে লাগবে, আমাদের পৃথিবীর সব জায়গায় কাজে লাগবে। আমরা এই দক্ষ মানুষ এক্সপোর্ট করবো সে কথা বললে, আমরা দক্ষ মানুষ দিয়ে পৃথিবীটাকে চালাতে চাই, দক্ষ মানুষ দিয়ে দেশটাকে চালাতে চাই। এই তরুণদের দক্ষ হিসেবে তৈরি করবো। এখন টেকনোলজির যুগ, টেকনোলজিক্যালি দক্ষ করতে পারি। যিনি ওয়েল্ডিং শিখছেন তাকে ওয়েল্ডিংয়ে দক্ষ করবো, যিনি কৃষি কাজ করেন তার কৃষিতে দক্ষ করবো, যিনি মাছ চাষ করতে পারেন তাকে মাছ চাষে দক্ষ করবো, যিনি ফুড প্রসেসিং করতে পারেন তার প্রসেসিংয়ে দক্ষ করবো। কোনটা কে দক্ষ হবে তার জানি না, কৃষিতে দক্ষ করবো। অর্থাৎ যে যেখানে দক্ষ হতে পারে নিজস্ব প্রফেশনে, সেখানেই তাকে দক্ষ করে তাকে দক্ষ তৈরি করার চেষ্টা করা। যেমন আমাদের দেশে 3টে ফসল এখন, যেমন ধরেন আপনি জাপানে দেখবেন, আপনি বা চায়নায় আছে অনেক কমলা লেবু আছে, বিচি নেই। এই যে বিচি নেই, এটা জিএম পদ্ধতিতে জেনেটিক্যালি মডিফাই করে আমরা বিচি সরিয়ে ফেলেছি। তা আমরা তো এইরকম মানুষ বানাতে চাই যে মানুষরা রিয়েলি কাজ জানবে, কাজ শিখবে, কাজ করবে। খালি ইনফরমেশন টেকনোলজি আমরা পড়লাম আর আইটি শিখলাম, এটার কোনো কাজ না। সকলে ধরেন আমাকে ধরেন এই কেসটা একজন প্রেজেন্ট করেছে, এই কেসটা একজন তৈরি করেছে, এই গ্লাস একজন তৈরি করেছে, এই ফোন একজন তৈরি করেছে, এই ফোনের কাভার একজন তৈরি করেছে। কাজেই আমার প্রোগ্রামটা হলো যে সকল মানুষকেই কাজে ব্যাপৃত রাখা এবং ইয়াং জেনারেশনকে মূলত তাদের তৈরি করা দক্ষ মানুষ হিসেবে যে যে সাবজেক্টে সম্ভব সেখানেই দক্ষ করা, এবং সেই দক্ষ করার জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট তৈরি করা, সেই সাপোর্ট আমি তৈরি করার চেষ্টা করতে চাই এবং মানুষকে দক্ষ তৈরি করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা আমরা কমিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। একসময় ছিল আমরা 80% মানুষই প্রায় না খেয়ে থাকার মতো পরিস্থিতি ছিল, সেখানে এখন ধরেন আপনি মানে সেরকম পরিস্থিতি এখন আর নাই আলহামদুলিল্লাহ। সকল মানুষই কম বেশি কাজ জোগাড় করে দিয়েছি, সকল মানুষেরই কম বেশি সকলেরই কাজ আছে এবং সবাই কম বেশি ভালো আছে। এরকম বলবো না যে খুব অনেক ভালো আছে, তবে একজন মানুষ কাজ করতে পারে, তার আয়ের ব্যবস্থা আছে, সে খাওয়া পড়া চালাতে পারে, এরকম একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে দেশটা এলাকাটাকে। চিফ একটা হুইপ হলে হুইপিং করা, একটা চাবুকের কাজ, এটা হলো হুইপিং করা। কিন্তু আমি বলি এটা মূলত দপ্তরের কাজ। আমি বেলবাজারের লোক যাতে আসে সে কাজটা আমরা করবো, আবার বেল বাজালে শেষ হয়ে যাবে সে কাজটা করবো। এটা হলো মূল কাজ, যাতে কোরআন শেষ হয়। আর একটা কাজ এটা হলো একটা কাজ, অন্যতম বড় কাজ। আর 2 নম্বর কাজ হলো কখন কোন বিলে তারা মিলে কার্যক্রম করবেন আমার এমপি সাহেবরা, সে দায়িত্বটা পালন করা। সংসদ যাতে সুশৃঙ্খল থাকে সে কাজটা করা, এবং সংসদ যাতে কার্যকর হয়, প্রাণবন্ত হয় সে কাজ করা। আবার সংসদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু কার্যক্রম আছে, সে কাজে পার্টিসিপেট করা। অ্যাকচুয়ালি একজন চিফ হুইপ হিসেবে তার দায়িত্ব অনেক। হুইপদের একটু কাজ কম, চিফ হুইপের কাজ অনেক বেশি। সকলেরই ভূমিকা নিয়েই একটা সংসদ হয়। বিরোধী দলের নেতার ভূমিকা অনেক বড়, সংসদ নেতার ভূমিকা তার চেয়ে বড়, তারপরে এইখানে সিনিয়র মেম্বারদের ভূমিকা অনেক আছে। চিফ হুইপ চেষ্টা করবেন সকল একটা হারমোনি বিল্ড আপ করাবার জন্য, যে বিরোধী দল, সরকারি দল সকলের মধ্যে একটা সুসম্পর্ক বিরাজ করে এবং সুসম্পর্কের মাধ্যমে সংসদের কার্যকরী হয় এবং প্রাণবন্ত হয়। এই কাজটা মূলত চিফ হুইপ করে থাকেন বা হুইপরা করে থাকেন সবাই মিলে। এটা হবে এরকমের, এটার প্র্যাকটিস থেকে গড়ে আসে। নতুন যারা সদস্য হয়েছেন তারা দেখবেন যে যখন আমাদের ভোট দিতে হবে, তখন দেখবেন স্পিকার বা কী বলে চিফ হুইপ অথবা হুইপ সাহেবরা বলবেন যে আমরা এই পক্ষে আছি। আমরা হাত জাগালে সবাই আমরা অথবা না এটা বলবেন। আবার ওই পক্ষে এরকম হুইপিং করবেন। এটা হলো। আবার বিভক্তি ভোট যখন আসে তখন বেল বাজবে, যাতে সবাই আসে, কেউ টেলিফোন করা, কেউ আনা, তাদের উপস্থিত থেকেই কাজগুলো করা। আবার স্পিকারের সাথে এটা হলো কি সরকার থেকে যে কাজ দেওয়া হবে সে কাজ,
বিল যে আসবে সেই বিলের কাজ করা, বিল সাপোর্ট করা। আবার বিলের ব্যাপারে ধরেন স্পিকারের সাথে একটা ব্রিজ মেনটেন করা, অপোজিশনের সাথে একটা ব্রিজ মেনটেন করা। এরা মানে ইন্টারেস্ট মানে এর মাল্টিফেরিয়াস জব আছে এখানে। মানে একটা পার্টিকুলার কোনো কাজ নেই, সকল ধরনের কাজ মানে এখানে আছে। প্রথমত হলো আমার জাতীয় কাজ, ফার্স্ট আমি এটাকে প্রায়োরিটি দেবো এই জন্য, কারণ দেশ না থাকলে তো আমি নেই। দেশের ইকোনমি না থাকলে, ইকোনমি ভেঙে পড়লে আমার সরকার থাকে না। আবার দেশের আইন শৃঙ্খলা ঠিক না থাকলে আমার সরকার থাকে না। কাজেই সরকারের ঠিক রাখার জন্য জাতীয় দায়িত্ব হলো আমার প্রায়োরিটি প্রথমত। আর এই জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমার এলাকার মানুষকে তো রিভিউ করার কোনো সুযোগ নেই, আমি করবও না। আর সেটা কেউই করে না, কখনো কেউ করে নাই। সুতরাং সেখানে আমি এলাকার মানুষকে যে পরিমাণ সময় দেওয়া দরকার বা যেটুকু কাজ করা দরকার আমি করতেছি। যেন মিনহের আমাদের আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রোগ্রাম হাতে নিয়েছেন, সেই প্রোগ্রামগুলো সুচারুরূপে কাজ হচ্ছে। আমরা মানে কয়েকদিন তো সরকারের বয়স, আমরা রেডি করতেছি যাতে কাজ করতে পারি অনেক মানুষকে। খুবই গুরুত্বপূর্ণ এটা। রাজনীতিতে রাজনৈতিক পরিবেশ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন পৃথিবীর সব জায়গায়, বিশেষ করে ভারতে যদি দেখেন, জাতীয় ইস্যু যখন একত্র হয় তখন সবাই একত্রিত হয়। তারা মিটিং করে, তারা বৈঠক করে, তারা সিদ্ধান্ত নেয়। তারা পৃথিবীর সব জায়গায়, ইংল্যান্ডে দেখবেন, আপনি ধরেন ব্রেক্সিট যখন হলো তখন সবাই হলো। কাজে এরকম মানে জাতীয় ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হোক, সেটা তো প্রত্যাশা আমি করি, সকলেরই করা উচিত। আমাদের তো একটা ফিউচার দেখি, আমরা একটা স্বপ্ন দেখব, আমরা দেখব একটা নতুন সূর্য উঠবে, আমরা দেখব আমাদের সন্তানটা ভালো হয়েছে, আমরা স্বাধীন দেশে বড় হয়েছে, আমার সন্তানরা শিক্ষিত হচ্ছে, আমার সন্তানটা স্বাবলম্বী হচ্ছে। এটা আমি দেখে যেতে চাই, আমি সেই ভিত্তিটা তৈরি করে দিতে চাই যার উপর দাঁড়িয়ে আমার সন্তানটা বড় হবে। সেটাই আমাদের কাজ। সেই জন্যই ঐক্যবদ্ধ। ঝগড়ায় তো কোনো ফসল হয় না। ঝগড়া করলে আমি আপনার সাথে ঝগড়া করলাম, আপনি আমার সাথে ঝগড়া করলেন, ফল হলো কি? ক্ষতি হয়ে গেল, দুজনের ক্ষতি হয়ে গেল। কাজে দেশ বাঁচাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নাই, বিকল্প নাই। না, বিরোধী দলের মানে এটা বিষয়টা হলো যে আমি মনে করি যে এখন জামাত বা অন্যান্য জায়গা যেখান থেকে যারা আসছেন, একটা দিক হলো যে যে ২৪শে গণজুলাই মানে জুলাই যে আন্দোলনটা, মানে ৫ই আগস্টে যে আন্দোলনে আমরা ফল পেয়েছি, সেখানে দেখছি যে মানুষেরা একটা ইতিবাচক ভূমিকা রেখে যে যন্ত্রণার শিকার হয়ে, গুম খুনের শিকার হয়েও কিন্তু তারা এখান থেকে বিচ্যুত হয় না। এটা একটা বিরাট ভালো গুণ। আবার আমরা ইসলামী মানে আমাদের জামাত ইসলামী যে ভাইরা আছেন, তার বেশ কিছু সদস্য আছেন যারা অনেক লার্নেড এবং লেখাপড়া করে পার্লামেন্টে আসেন। এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। তো এইসব গুণ আমি মনে করি তাদের কাছে। এখনও দেখার সুযোগ হয় নাই। পার্লামেন্ট যখন চলবে তখন দেখলে আমি অনেক কিছু বলতে পারবো। ভবিষ্যতে আরও বলার সুযোগ থাকবে। আমি প্রশ্ন করতে চাই যে স্বাবলম্বী হওয়ার জন্য আপনার প্রোগ্রাম কী? এটা হলো প্রথম, ফার্স্ট কোশ্চেন করতে। এই স্বাবলম্বী হওয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় তাতে স্বাবলম্বী হবে না। সেটা ঠিক রেখা, ওটা তার গভর্নমেন্টের কাজ। কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য আপনার কী কী প্রোগ্রাম আছে, এবং দেশ দাঁড়াতে পারে, দেশ বড় হতে পারে, দেশ স্বাধীনতা রক্ষিত হতে পারে, সার্বভৌমত্ব বাঁচতে পারে, গণতন্ত্রায়ন হতে পারে, এইটা রক্ষা করার জন্য আপনার প্রোগ্রাম কী আছে সেটা আমি জানতে চাই।